চীনের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী একত্রে কথা বলছেন এবং কথা বলার বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় তারা একটা সুসম্পর্ক স্থাপন করতে পেরেছেন বিধায় এতটা উচ্ছ্বসিত। তারা ইউনূসকে বলছেন বেঈমান, গাদ্দার। আসিফ নজরুলকে বলছেন ভণ্ডামি করছে। লন্ডনে গিয়ে ডক্টর ইউনূস সরকার বিক্রি করে দিয়ে আসছেন, সেজদা করে আসছেন, এমন তির্যক ভাষায় গালিগালাজ তাদেরকে করতেছেন। জামাত ইসলামও জানে সরকার গঠন তো দূরের কথা, সংসদীয় আইন অনুযায়ী সংসদে বিরোধী দলের মর্যাদা পেতে গেলে যে কয়টি সিট লাগবে, যে কয়টি আসন লাগবে, তাও তারা পাবে কিনা তারা এটা নিয়ে সংশয়ে থাকে। ফলে তারাও জানে পরে যারা গভর্নমেন্ট ফর্ম করতে পারে যদি নির্বাচন হয়, তাহলে ওনাদের অবস্থা কি হবে। কারণ ওনারা বিএনপির প্রধান নেতা তারেক রহমানের নামের পিছনে ফিমেল অর্গানের নাম বলে যে স্লোগান দিয়েছে, তারেক রহমানের নামের পিছনে খারাপ একটি শব্দ ব্যবহার করে ভার্সিটি টিএসসিতে যে স্লোগান দিয়েছে, তাদেরকে বাস স্ট্যান্ডের দল, চাঁদাবাজির দল, গরুরহাটের দল, এমনকি তারেক রহমানের মাকে নিয়েও যে অশোভন অশ্লীল ভাষায় কথা বলেছেন। তারেক রহমানকে যেমন বলছেন চাঁদা আদায় হয় পল্টনে, চলে যায় লন্ডনে। আবার তারাও যেভাবে ৭১-এর রাজাকার হিসেবে উল্লেখ করেছেন, ফলে দূরত্ব এমন জায়গায় গেছে যে কেউ কারোর প্রতি সংবেদনশীল থাকবে এটা ভাবার কোনো কারণ নাই। ফলে বিএনপি ক্ষমতায় গেলে যে সংবিধান লঙ্ঘন এবং এই যে গণতান্ত্রিক সরকার উচ্ছেদের ঘটনা, বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করা, যেটাকে বলা হয় আত্মঘাতী কাজ করা, এই সকল ঘটনার যে বিচার হবে না এই নিশ্চয়তা কে দেবে? এজন্য এনসিপি, জামাত এবং আন্দোলনের সঙ্গে যারা কথিত চলেছিলেন তারা এখন আতঙ্কিত, যেটা শেষ না করে কোন নির্বাচন হবে না এবং ইউনূসকে তারা বাইরে যেতে দিতে চান না। আবার বিদেশিরা যারা ইউনূসকে বিশাল কিছু মনে করছিলেন, তারা এখন দেখেছেন যে ডক্টর ইউনূস দেশের কিছুই নিয়ন্ত্রণ করতে পারেন না। তাদের হাই কমিশন আছে, এম্বাসি আছে। গোপন রিপোর্টে তারা জেনেছেন ইউনূস শুধু নিজের করাপশনের মামলাগুলো প্রত্যাহার করিয়ে নিয়েছেন, নিজে বিশ্ববিদ্যালয় নিয়েছেন, আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, ডিজিটাল ওয়ালেট ব্যবসার লাইসেন্স নিয়েছেন, গ্রামীণ ব্যাংকের মালিকানা রাষ্ট্রের থেকে কমিয়ে নিয়েছেন, তার প্রতিষ্ঠানগুলোয় ৫ বছর ট্যাক্স দেওয়া লাগবে না, নিজের সুবিধা নিয়েছেন। দেশের অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন কোনো কিছুই তিনি কিছু করতে পারেননি। ফলে এনার সম্পর্কে যে ধারণা ছিল সেই ধারণা বিদেশিদের এখন আর নাই। ফলে সেখানের কোনো সাপোর্ট পাচ্ছেন না। ১১টি দেশ সফর করছেন, সেখান থেকে কোনো সাহায্য আসে নাই, বিদেশে সাহায্য নাই। দেশে তাকে যারা আসন করে বসিয়েছিল তারাও এখন তার উপর নাখোশ। বিএনপি চায় তড়িঘড়ি করে নির্বাচনটা করে তারা ক্ষমতায় বসতে, তারা এখন অন্য কোনো কিছুতে রাজি না। এই পরিস্থিতিতে আওয়ামী বিরোধী যে শিবির, বিএনপি, জামাত, এনসিপি এবং অন্যান্যরা, তারা পরিষ্কারভাবে দুইটা ভাগে বিভক্ত। এদেরকে কাকে অখুশি করবেন, কাকে খুশি করবেন? যদিও বিএনপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ইউনূস, কিন্তু জামাত কি ছেড়ে দেবে? এনসিপি কে তাকে ছেড়ে দেবে? যারা এখনই বলতেছে উনি বেঈমান, উনি গাদ্দার, উনি সরকার বিক্রি করে দিয়ে আসছেন, ওনার প্রধান উপদেষ্টার সবচেয়ে বিশ্বস্ত জন তাকে বলা হচ্ছে ভণ্ড। দেশের বাইরে যে নিরাপদে থাকবেন সে অবস্থাও তো না। লন্ডনে গিয়ে বাইরে বের হতে পারেন নাই, তার আর এক উপদেষ্টা নিউ ইয়র্কে গিয়ে বাইরে বের হতে পারতেছেন না। আইন উপদেষ্টা আর একটা দেশে গেছিলেন, সেখানেও বিমানবন্দরে ভয়ঙ্করভাবে লাঞ্ছিত হয়েছেন। দেশের ভিতর থেকে তিনি বিএনপির এক স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তাকে গালিগালাজ করতেছেন, ভিডিও বাইরে ভেসে আসছে। এই পরিস্থিতিতে ওই অ্যাডভাইজারি মেম্বার যারা আছেন তারা অনেক আতঙ্কিত যে কোনোভাবেই এই নির্বাচন আমরা করতে পারবো না, আমাদের দিয়ে সম্ভব না। এবং তারা যে করতে পারবেন না তার আইনগত একটি কারণও আছে। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে বিষয়টি অ্যাপিলেট ডিভিশনের শুনানির অপেক্ষা আছে, আংশিক শুনানি হয়েছে। অনেক জুরিস্টরা বলছেন যে এই রায়টি পজিটিভলি হতে পারে, হওয়ার সম্ভাবনা তাদের দৃষ্টিতে সর্বাংশে। তাই যদি হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। ফিরে আসা মানে হলো আদালতের ভার্ডিক্ট যেদিনই ডিক্লেয়ার হয় সেদিন থেকে সেটা কার্যকর হয়। এটার কোনো রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বা পরবর্তীতে কোনো ইফেক্ট এর প্রশ্ন ওঠে না। আইন হচ্ছে যেদিনই রায় হবে সেদিন থেকে ওটা আইন। তাই যদি হয়, তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে,
তাহলে তত্ত্বাবধায়কের স্ট্রাকচার ছিল কি? সর্বশেষ নির্বাচিত হবেন সর্বশেষ যিনি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি। তাহলে বর্তমান প্রধান বিচারপতি হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। সঙ্গত কারণেই তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন। যদি তার প্রতি কারো আস্থা না থাকে বা তিনি যদি রাজি না থাকেন, সেক্ষেত্রে বিকল্প হতে পারে তার পূর্বে যারা অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি জনাব মোজাম্মেল হোসেন, অন্য কয়েকজন আছেন যারা রিজাইন দিয়েছেন। রিজাইন হবে না, হতে হবে অবসরপ্রাপ্ত। যদি সেক্ষেত্রে কোনো বিপত্তি হয়, তাহলে এর পূর্বে যারা অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারক, সেখানে আছেন আপিল বিভাগ থেকে যারা অবসরে গেছেন জনাব নুরুজ্জামান, জনাব ইমান আলী, জনাব হাফিজ, জনাব নাজমুনারা সুলতানা সহ আরো অনেকে। এতগুলো স্তর অতিক্রম করতে হবে। যদি এদের কাউকে না পাওয়া যায়, তখন বাইরের কাউকে আনা যেতে পারে, বা রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন। পূর্বের যে স্ট্রাকচারটা ছিল, তো এতগুলো লোকের ভিতর থেকে কি একজনকে পাওয়া যাবে না? ডেফিনেটলি পাওয়া যাবে। তাহলে রায় ঘোষিত হওয়ার দিন থেকে তত্ত্বাবধায়ক সরকার এস্টাবলিশড হলে কোনোভাবেই ডক্টর ইউনূস আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই। তো ক্ষমতায় থাকার সুযোগ না থাকলে তার তো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কোনো লিগ্যাল বেসিস নাই। তাই যদি না থাকে, তাহলে তার অধীনে ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন হয়? আমি যদি কথার কথা ধরেই নেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে, সেক্ষেত্রেও তো ডক্টর ইউনূসের থাকার সুযোগ নাই। আমার কাছে অন্য তথ্য আছে। তিনি এখন তার পরিষদ সহ যে কোনো অজুহাতে ছেড়ে যাওয়ার জন্য খুবই ব্যস্ত। তিনি বুঝতে পারছেন তাকে যারা বসিয়েছিলেন, সাপোর্ট দিয়েছিলেন, তারাই এখন চাচ্ছেন না ওনাকে। তারা দ্বিধা বিভক্ত হয়ে গেছেন। তারা বুঝতে পারছেন উনি তাদের সঙ্গে তাদের ভাষায় গাদ্দারি, বেইমানি, বিশ্বাসঘাতকতা করেছেন। লন্ডনে গিয়ে সেজদা করে এসেছেন, সরকার বিক্রি করে দিয়ে আসছেন, তারেক রহমানের সঙ্গে সমঝোতা করে দিয়ে আসছেন। ফলে তারা আর ওনার দায়িত্ব নেবেন না। তবে তারা উনি যেন তেন উপায় নির্বাচন করে বিএনপিকে বসিয়ে দেবেন, এটা তারা রাজি না। কারণ তাহলে তাদের ফাঁসির রজ্জ কে ছড়াবে? একাধিক সমন্বয়ক তো পাবলিকলি বলছেন, শেখ হাসিনা ফিরে এলে আমাদের জোর করে সাজা দেওয়া লাগবে না, আইনেই স্বাভাবিকভাবে আমাদের মৃত্যুদণ্ড হবে, যেহেতু আমরা সংবিধান ভঙ্গ করেছি। ডক্টর আলী রিয়াজ তো বলছেন, এই যে আমরা যারা বসা আছি, আমরা সবাই মিলে সংবিধান লঙ্ঘন করেছি। তাহলে সংবিধান লঙ্ঘন করার পরিণতি কি হতে পারে, এটা তারা ভালো করে জানেন। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা, এটা নিয়ে পর্যবেক্ষকদের ধারণা কোনোভাবেই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির এত ভয়াবহ অবনতি হয়েছে, মবের রাজ্য এমনভাবে কায়েম হয়েছে, কোথাও কোনো ব্যবস্থাপনা নাই। এই অবস্থা কিসের নির্বাচন হবে? অন্যদিকে তো নির্বাচনের পক্ষে বিপক্ষে দুইটা গ্রুপ আছে। যারা চান আগে তাদের প্রোটেকশন, তাদের দায় মুক্তি হোক, তাদের কথিত জুলাইয়ের সনদ বাস্তবায়ন হোক। বিএনপি চায় এসব বাস্তবায়ন তো বাইরে বসে করা যাবে না, সংসদে গিয়ে করতে হবে। তাহলে আগে সংসদ নির্বাচন হোক। পরিষ্কার বিভক্ত। এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পক্ষে নেই। অন্যদিকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমমনা দল সমূহকে 14 দলীয় জোট সহ সিপিবি এবং অন্যান্যদেরকে, ওয়ার্কার্স পার্টি, জাসদ, গণ আজাদী লীগ, গণতন্ত্রী পার্টি, ন্যাপ, এদেরকে বাদ দিয়ে, জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচনের যে স্বপ্ন দেখা হচ্ছে, প্ল্যান করা হচ্ছে, সেখানে সার্ভেতে দেখা গেছে বিএনপির পক্ষে 12%, জামাতের পক্ষে 10% এবং এনসিপির পক্ষে 2%। 12, 10, 22 আর 2, 24% মানুষ ভোটের ব্যাপারে মুখ খুলেছে। আর 7% বলেছে আওয়ামী লীগকে ভোট দেবে। 14% বলছে আমরা বলবো না। অর্থাৎ বললে বিপদ হতে পারে। তা রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা
যে এরা বিএনপি বা এনসিপি বা জামাত হলে নিশ্চয় বলে ফেলতো, কারণ দেশের পরিস্থিতি যা, তাদের মুখ খুলতে কোনো দ্বিধা থাকার কথা না। তাহলে তারা এমন একটি দল করে যে দলের কথাই স্পষ্টভাবে বললে তাদের বিপদ হতে পারে। তাহলে সেই 14% আর 48% মানুষ বলছে আমরা এখন মনস্থির করিনি। তা 48, 14, 7 এসব মিলালে দেখা যাবে 29% মানুষ ভোটের কথা বলছেন, আর 31% মানুষ বাইরে থাকতেছে। তাই 31% মানুষকে নিয়ে ভোটে 71% মানুষ বাইরে থাকতেছে, 29%কে নিয়ে ভোট। এই ভোটের যদি নির্বাচনও করে, সেটা কি কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে? কোন জায়গায় রিকগনিশন পাবে? আর এই জাতীয় একটা বানোয়াট সাজানো 96 15ই ফেব্রুয়ারি মার্কা নির্বাচন, এটা করার জন্য সশস্ত্র বাহিনী কি সায় দেবে, সাহায্য করবে? অনেকে বিশ্লেষকের ধারণা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের ধারণা, সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী এই ঝুঁকি নেবে না। এই জাতীয় সাজানো অগ্রহণযোগ্য একপাক্ষিক নির্বাচনে তারা পার্টি হতে চাইবে না। তো তারা যদি না থাকে, তাতে ইউনূসের পাহারা দেওয়ার তো লোক নাই, তার তো আর নিজস্ব কোনো লোক নাই। তার পাহারাদার তো সশস্ত্র বাহিনী, পুলিশেরা। তার তো আর কোথাও এনজিওর কিছু লোক আছে, সেই লোকটা তো আর পাহারা দিতে পারবে না। তারা তো আর নির্বাচন উঠাতে পারবে না। পর্যালোচনা আমরা এখানে আসতে পারি, ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হচ্ছে না, এটা বিশ্লেষকদের ধারণা, এবং তারা মনে করেন 90% ধারণা যে নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কোনো কারণ নেই। সেজন্য ইউনূসের একটা অজুহাত লাগবে, তিনি বলবেন দ্বিধাবিভক্ত হয়ে পড়ছে, জুলাই সংস্কার এটা বাস্তবায়ন হয় না, ইত্যাদি ইত্যাদি। আর তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত জাজমেন্ট এসে গেলে আইনসঙ্গতভাবেই ইউনূস থাকতে পারবেন না। যদিও আইন অনুযায়ী ইউনূস থাকার এমনিও বর্তমান অবস্থান নাই, কারণ তার লিগ্যাল কোনো বেসিস নাই এই পোস্টে বসে থাকার। সব মিলে ইউনূসের অধীনে যে নির্বাচন হচ্ছে না, এটা পরিষ্কার। ইউনূস এবং তার ঘনিষ্ঠজনরা ক্ষমতার পাহারাদারদের কাছ থেকে যখনই বাইরে চলে যাবেন, দেশের ভিতর নিরাপদ না। দেখলাম বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য আসিফ নজরুলকে তীব্র ভাষা আক্রমণ করে কথা বলছেন, বেরোয় যাও। ছাত্ররা তো তাকে বলতেছেন আপনি ভণ্ড। তিনি নিজে বলতেছেন এত জটিল এটা শেখ হাসিনার আমলে বুঝিনি। আর দেশের বাইরের কথা তো বললামই, লন্ডনে এসে হোটেল থেকে বের হওয়া যায় না, নিউ ইয়র্কে গেলে লাঞ্ছনা খেতে হয়, আর এক দেশে গেছে লাঞ্ছনা। পৃথিবীর কোন দেশই নিরাপদ না। যে বাঘের পিঠে সওয়ার হয়েছেন অনুপযুক্ত হয়েও, এখান থেকে নেমে দেখুন না, নামাও কঠিন, বসে থাকাও কঠিন। অপেক্ষা করুন, এর পূর্বেও তো অস্বাভাবিক কিছু ঘটে যেতে পারে। বাংলাদেশ বৈচিত্র্য ভরা দেশ, কখন কি হবে কেউ জানে না। কেউ ভেবেছিল সাজাপ্রাপ্ত দণ্ডিত একজন ব্যক্তি এসে ক্ষমতা দখল করবে, কারণ ইউনূস তো তখন সাজাপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, কনভিক্টেড ছিলেন। আরো একটু সময় অপেক্ষা করুন। একই গাড়িতে ভ্লাদিমির পুতিন এবং শ্রী নরেন্দ্রনাথ মোদী অনুষ্ঠানস্থলে যাচ্ছেন। চীনের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী একত্রে কথা বলছেন, এবং কথা বলার বডি ল্যাঙ্গুয়েজে মনে হয় তারা একটা সুসম্পর্ক স্থাপন করতে পেরেছেন বিধায় এতটা উচ্ছ্বসিত। তাহলে এটা দেখেই কি পাকিস্তানের প্রধানমন্ত্রী তার মুখ পাংশুবর্ণের মতো করলেন, একা দাঁড়িয়ে থাকলেন দূরে? খুবই স্বাভাবিক। ভারত এখন জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র, অর্থনীতির দিক থেকে পঞ্চম, শক্তির দিক থেকে ভারত পরাশক্তির একেবারেই কাছাকাছি। পৃথিবীর অন্যতম পরাশক্তি রাশিয়া এখন তার সঙ্গে, চীন তার সঙ্গে, বা এই দুই দেশের সঙ্গে ভারত। কাজে এরা যদি সম্মিলিত হয়, তাহলে সেই জোটের যে শক্তি,
সেই শক্তির কাছে কিন্তু মোড়লিপনা করা আরেকটি রাষ্ট্রের শক্তি কোনোভাবেই টিকবে না। এবং আমার মনে হয় এখন সেই সময় এসে গেছে নতুন মোর্চা করে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিতে এই ঐক্য। এই ঐক্যের ধারাবাহিকতা কিন্তু পার্শ্ববর্তী দেশেও ছড়িয়ে যায়। পাকিস্তানের নির্ভরশীলতা ছিল চীনের উপর অনেকটা, আমেরিকার উপর অনেকটা। শেখ হাসিনা সরকারকে সরিয়ে দেওয়ার পরে ভীষণ আনন্দে উৎসাহিত হয়ে বাংলাদেশে আনাগোনা খুব করেছিলেন। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তো এসে বাঙালিদের সবক দিলেন, ধমক দিলেন, দিল পরিষ্কার করতে বললেন। মুক্তিযোদ্ধারা বলছে দিলে এত কষ্ট, এত রক্তক্ষরণ, মা বোনের সম্ভ্রম লুটে নেওয়া, আমার ৩০ লক্ষ মানুষের রক্ত শুষে নেওয়া, শহর নগর বন্দর ধ্বংস করা, এই কষ্ট যে দিলে, সেই দিলটা পরিষ্কার হবে কিভাবে? দেশের ভিতরে থাকা পাকিস্তানের অনুসারীদের কারু কারু ওই মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দেখা গেছে করমর্দন করে হাত আর ছাড়ছেন না, মনে হয় যেন কি পেয়ে গেছেন অমৃত। একজন মন্ত্রী, তিনি আর কিছু না, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী না, প্রেসিডেন্টও না। বিএনপির মহাসচিবও টিম সহ দেখা করলেন, মনে হয় যেন বিশ্বের কোন ক্ষমতাধর রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন। এরকম অনেকগুলি ঘটনা প্রবাহ শাহবাজ শরীফের পাংশুবর্ণের চেহারা দেখার পরে বাংলাদেশে তাদের যারা উত্তরসূরি আছেন, অনুসারী আছেন, তাদের ভালো লাগার কোনো কারণ নেই। সীমান্ত নিয়ে ভারত এবং চীনের সমস্যা সমঝোতায় চলে গেছে, এমনই খবর বাইরে এসেছে। তাহলে তাদের শক্তির ঐক্য এবং তার সঙ্গে রাশিয়া, এই ঐক্যবদ্ধ শক্তিকে মোকাবেলা করতে হলে যা কিছু দরকার তা নিয়ে পাকিস্তানের পাশে কেউ দাঁড়াবে বলে মনে হয় না। পাকিস্তান নিজেই বিপন্ন। পাকিস্তানের আর্থিক অবস্থা, অবকাঠামোগত অবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, গণতন্ত্র সবই তো ধ্বংস হওয়া। বাংলাদেশে এসে মাতুব্বরি দেখানো, বাংলাদেশে এসে কর্তৃত্ব ফলানো, বাংলাদেশের মানুষদের সবক দেওয়া এবং ধমক দেওয়া, আর সেই সবক এবং ধমক দেখে বাংলাদেশের ভিতরে যারা উচ্ছ্বসিত হয়েছিলেন তারা কি বুঝতে পেরেছেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? রাজনীতির পথ এবং পরিক্রমা কখন কিভাবে রূপান্তর হয় তা কিন্তু বলা যায় না। ২০২৪ সালে আওয়ামী লীগ নির্বাচন করে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। তাদের অনেকেই ধারণা করেছিলেন আর কোনো সংশয় নেই। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়তই আমার ধারণা সংশয়ে ছিলেন এবং তিনি সবসময় উচ্চারণ করতেন যে সরকারকে ফেলে দিতে চায় একটি বড় দেশ। তিনি বিভিন্নভাবে তার ব্যাখ্যা করতেন এবং তাদের প্রতিনিধি ইউনূস সম্পর্কে তিনি কথা বলতেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন। তখন অনেকে বলতেন ইনি ক্ষমতায় থাকার জন্য ইউনূসের বিরোধিতা করতেছে, আর মুক্তিযুদ্ধের চেতনা চেতনা বলতে বলতে উনি চেতনার ব্যবসায়ী হয়ে গেছেন। সেই ব্যক্তিরা এখন কি বুঝেছেন শেখ হাসিনার অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশে জিরো থাকে, -0 হয়ে যায়, মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হয়, পাকিস্তানিরা উজ্জীবিত হয়ে ওঠে, জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে প্রতিবন্ধী মানুষটাকেও জেলে যেতে হয়, মুক্তিযোদ্ধারা একত্রিত হলে একত্রিত হওয়ার অপরাধে তাদেরকে সন্ত্রাস দমন আইনে কারাগারে যেতে হয়। একজন মুক্তিযোদ্ধা বিএনপি করা সত্ত্বেও তার পথ চলে যায়, তার বাড়ির সামনে গিয়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় স্লোগান দেওয়া হয়। একজন সাংবাদিক মঞ্জুর আলম পান্না স্বাধীনতার সপক্ষে কথা বলার অপরাধে কারাগারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন শুধু সংবিধান সমুন্নত রাখার কথা বলতে গিয়ে কারাগারে। যারা শেখ হাসিনাকে চেতনা ব্যবসায়ী বলতেন তারা বুঝেছেন শেখ হাসিনা না থাকলে বীর শ্রেষ্ঠরা সম্মানিত হয় না, মুক্তিযোদ্ধাদের সম্মান থাকে না,
মুক্তিযুদ্ধ জাদুঘর থাকে না, ধনী দরিদ্রের ব্যবধান দূর হয় না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ থাকে না, বঙ্গবন্ধু থাকে না, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের সবকিছু মুছে দিয়ে রিসেট বাটন করে নতুন করে পাকিস্তানি স্টাইল চালু করতে চায়। যারা শেখ হাসিনাকে অভিযুক্ত করে বলতেন উনি একা বঙ্গবন্ধুর মালিক, উনি একা জয় বাংলার মালিক, ওনার হাতেই শুধু বাংলাদেশের স্বাধীনতার চেতনা নিরাপদ, প্রশ্ন তুলতেন। শেখ হাসিনা তো দেশে নেই, কই আপনাদের কাউকে তো টু শব্দ করতে দেখছি না, প্রেস ক্লাবের সামনে জন ২০ লোক নিয়ে সেমিনার করতেও তো দেখছি না, বড় বড় বিবৃতি দিতেও তো দেখছি না। দেশের বিবৃতিজীবীরা কোথায় হারিয়ে গেলেন? বোঝা গেল। এর সঙ্গে যুক্ত করে বলি, রাজনীতির পথ এবং পরিক্রমা কখন বদলাবে কেউ জানে না। বাংলাদেশে ডাকসুর নির্বাচন হতে যাচ্ছে। এই সর্বপ্রথম ভিন্ন ধারার পরাজিত শক্তিরা ডাকসুতে আসার সম্ভাবনা। শেখ হাসিনা দেশে থাকলে এই ঔদ্ধত্য, শেখ হাসিনার রাজনীতি দেশে থাকলে এই ঔদ্ধত্য কখনো তারা দেখাতে পারত না। শেখ হাসিনার সমালোচনা করা খুবই সহজ, কিন্তু শেখ হাসিনা যা করেছেন এর ধারে কাছেও কেউ যে যেতে পারেন না, তা কি ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অনুধাবন করতে পারছেন আপনারা? বাংলাদেশে যারা উচ্ছ্বসিত হয়েছিলেন পাকিস্তানের আনাগোনা দেখে, বেশি উচ্ছ্বসিত হওয়ার দরকার নাই। সরকার গঠন করে স্থিতিশীল অবস্থায় থাকা শেখ হাসিনার সরকার হঠাৎ একটা দমকা ঝড়ে কেমন হয়ে গেল। যারা প্রস্তুতি নিচ্ছেন, বাংলাদেশে আপনাদের স্বপ্ন সফল হবে না। শেখ হাসিনার শব্দগুলি খেয়াল করুন। অতি সম্প্রতিও তিনি বলছেন, আমি দেশে আসব, প্রত্যেকটা অপরাধের বিচার করব। শেখ হাসিনা যেটা বলেন উনি সেটা করেন। যুদ্ধাপরাধীদের বিচার করতে ওনাকে এমনকি মুক্তিযুদ্ধের পক্ষের অনেকেও নিবৃত্ত করতে চেয়েছিলেন, বলেছিলেন এত সাহস করা ঠিক হবে না। উনি করে দেখিয়েছেন। বঙ্গবন্ধুর খুনিরা, জেল হত্যার খুনিরা, বুদ্ধিজীবী হত্যার খুনিরা কি দুর্দণ্ড প্রতাপশালী হয়ে উঠেছিল, তাদের বিচার করে শেখ হাসিনা দেখিয়েছেন তিনি যা বলেন তিনি তা করেন। কেউ কেউ তো বলে বাপের বেটি। ব্যারিস্টার মওদুদ আহমেদ একবার বলছিলেন, শেখের বেটি, ও যা চাইবে ও তাই করে। অ্যাটলিস্ট অন্তত আপনারা মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করেন, বিভিন্ন দল ও মতে আছেন, নীরবে নিভৃতে একবার ভেবে দেখেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা যে অভিযাত্রায় ছিলেন, সেই অভিযাত্রা ছাড়া আর কোনো বিকল্প নাই। এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যের কোনো বিকল্প নাই, না হলে সাম্প্রদায়িক শক্তি আমাদের গিলে খেয়ে ফেলবে। নিশ্চয়ই সেটা আমরা হতে দিতে পারি না। রাজনীতির পথ এবং পরিক্রমা দমকা হয়, অনেক সময় ভেসে যায়। বাংলাদেশ এত রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করছেন, এটা বিফলে যাবে না। এখনো মুক্তিযুদ্ধের চেতনা প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে, নগরে, বন্দরে, প্রতিটি বাড়িতে আছে। অত্যাচার করে, নির্যাতন করে, কারাগারে পাঠিয়ে ২১ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে রাখা আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো শেষ হয়ে ধ্বংস থেকে আবার জেগে ওঠে। যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন, আমি বলবো, সব ভুল ত্রুটি ভুলে ঐক্যবদ্ধ হন। আপনাদের ঐক্যের মধ্য থেকে কিন্তু স্বাধীনতা এসেছিল। সেই ঐক্য আবার দৃঢ় করতে হবে স্বাধীনতা বিরোধীদেরকে বিনাশ করার জন্য। পৃথিবীর বড় শক্তি যারা বাংলাদেশকে স্বাধীন হোক চায় নাই, এমনরাও কিন্তু এখন আশা করি বুঝতে পেরেছেন কোন অবস্থানে এসেছে। সেদিন খুব দূরে নয়, প্রয়োজনে আরেকটি মুক্তিযুদ্ধ হবে।
মুক্তির লড়াই তো শেষ হয়ে যায় না। সে লড়াইয়ে না হয় আমরা আবার আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করব। এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছেন। তার অভিজ্ঞ রাজনৈতিক দূরদর্শিতা, তার প্রজ্ঞা, তার অভিজ্ঞতা, তার দূরদৃষ্টি নিশ্চয়ই আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে।